হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আত্মা বলতে কি দেখেছো তুমি? অধরার সঙ্গে যার প্রেম আছে। রবীন্দ্রনাথ তো বলেছে, আছে দুঃখ আছে মৃত্যু, সবার কেন ছোট দুঃখে দিলে এত চোখের জল। মাটির পুতুল তৈরি করছি, মাটিটা কি জানে যে সে কি পুতুল হতে চলেছে? যে সায়েন্স আর আর্ট বোধহয় কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। হাউ ডু ইউ সি দ্যাট? There is no distortion of interpretation. এই 32-33 বছর বয়স, তখন যখন পড়ি আমার না আইডিয়া অফ স্যাডনেস পরিবর্তন হয়ে যায়। কি জানি সে আসবে কবে, সেটাকে তুমি অভিনয়ে কি করে এলে? ভালো কথা। সেকেন্ড দিনকে যখন হাঁটছি তখন বুঝতে পেরেছি গ্রাম থেকে না বাচ্চাদের তুলে এনেছে। আমাদের দেখে না তারা মানে এরকম, আমি তখন ভাবছি আই এম সেলিব্রেটেড। জীবন আমাকে এরকম হুট করে একটা পজিশনে ফেলে দিয়েছে, আই হ্যাভ টু টেক দিস চান্স। অ্যান্ড আমার পুরো পিএইচডি আমি চেঞ্জ করলাম হিউম্যান শার্ক রিসার্চ। যিনি বইটা লিখেছিলেন উনি সারা জীবন রিপেন্ট করেছিলেন, কারণ জজ হওয়ার পরে শার্ক হান্টিং বেড়ে গেল, shark population drastically decreased. 90% of the white shark decreased after that. হ্যাঁ, সুন্দরবনে শার্ক আছে। আগে এই যে বাঘের অ্যাটাক হতো, শয়ে শার্ক অ্যাটাক হতো। হ্যাঁ, সেটা কেউ জানে না। আমার খাঁচার মধ্যে মানুষ আছে, যাতে খাঁচার মানুষগুলো দেখতে পারি, তাই খাঁচার সামনে আনি। সেই যে ইনফিনিটি কমপ্লেক্স, এই এক্সপিরিয়েন্স মেক্স আস হাম্বল। এবং এটা যদি সত্যি ডিস্ট্রয় হয়ে যায়, ধরো তুমি বলছো টপ লেভেল প্রেডিটর, এই যে 90% ডিস্ট্রাকশন আমরা করছি গত 50 বছর, 400 মিলিয়ন ইয়ার্স লিনিয়েজ। বাপরে। আন্ডার ওয়াটার পৃথিবী সম্পর্কে আমরা কত পার্সেন্ট জানি? এই যে ওশান পলিউশন, অনেক ক্ষেত্রেই বলে যে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করার জন্য নাকে পাকে ঢুকে যাচ্ছে, কয়েকটা ভিডিও ভাইরাল হয়। কতটা ডেঞ্জারাস অবস্থায় আছে ওশান পলিউশন? Very high level of mercury along with that high level of plastics and microbeads ধ্বংস করে দিয়েছি আমরা। কিন্তু তোমার কি মনে হয় এটা পরিবর্তন হবে নাকি এটা ওয়ার্সই হবে? All we can do is try. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ। আজকে পডকাস্টটা শুরু করার আগে একজনের কথা একটুখানি বলা দরকার, কারণ আমার মনে হচ্ছে যে একটা সময়ের মধ্যে দিয়ে গেলাম আমরা সবাই। আমি জানি, আপনারা বোধহয় বুঝতে পারছেন কার কথা বলছি। রাহুল অরুণোদয় ব্যানার্জি আমাদের ছেড়ে চলে গেছে খুব রিসেন্টলি, এবং তার ফলে বেশ কিছু ঘটনা ঘটেছে আর কি। আমার সঙ্গে রাহুলের একটা দীর্ঘ সম্পর্ক, মানে প্রায় মোর দ্যান 16-17 বছর। তার মধ্যে এই সহজ কথা শুরু করার পর রাহুলের সঙ্গে আবার একটা নতুন করে সখ্যতা শুরু হয়েছিল। এবং রাহুল যখন সহজ কথা শুরু করে তার আগে এখানে এসেছিল, এখানে এসে একটা পডকাস্টে খুব সুন্দর একটা এপিসোড করেছিল। তারপর যখন সহজ কথা শুরু করে তখন আমাকে বললো যে বুক ঠুকে বলি, ইনফ্যাক্ট লাইভেও আমার নাম বলেছিল, অরুণাবদার পডকাস্টটা খুব ভাল লাগে, অরুণাবর পডকাস্টটা খুব ভাল লাগে। তো এরকম ঘটনা ঘটে গেলে না খুব অসুবিধা হয় কথা বলতে এই নিয়ে, বা আজকেও এখনও হচ্ছে বোধহয়, বুঝতে পারছেন। এরকম কিছু মানুষ পৃথিবীতে জন্মায় যাদের শত্রু হয় না। রাহুল তাদের মধ্যে একজন, তার প্রচুর বন্ধু আর কি। এই যেরকম কষ্টটা আমার হচ্ছে বা যেরকম কষ্টটা আমার হয়েছে, এরকম প্রচুর মানুষের হয়েছে। এই ধরনের মানুষের ক্ষেত্রে এটাই হয় আসলে। সব দিক দিয়ে কীরকম ছিল আপনাদের নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই চেনেন। বাট আমিও একটা কনভারসেশন ইন্টারনেটে করি, রাহুলও একটা কনভারসেশন ইন্টারনেটে করতো। এইখানে একটা কোথাও একটা না সুতো দিয়ে মনে হয় টাক করে একটা সুতো ছিঁড়ে গেল। কারণ আমাকে সবাই বলতো আপনারা সহজ কথা আমরা দেখি, এই দুটোই খুব ভাল লাগে। কিছু একটা একা হয়ে গেলাম না, মনে হয় না? এনিওয়েজ, কাজ তো করতেই হবে, কাজ তো আটকানো যাবে না। সো আজকের এপিসোডে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলেছি। আমরা হিউম্যান শার্ক ইন্টারাকশন নিয়ে কথা বলেছি। কী নিয়ে কথা বলেছি তার মধ্যে অনেক কিছু আছে, আর্ট আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। বাট মেজরলি কিছু নতুন ইনফরমেশান আমরা আজকে জানলাম, কিছু নতুন
আইডিয়া, যেটা আমি খুবই চেষ্টা করি সবসময় আমার পডকাস্টে নিয়ে আসার। সো আজকেও এনেছি। দেখুন পডকাস্টটা কীরকম লাগে সেটা অবশ্যই জানাবেন। আর ঠিক আছে, লেটস এনজয় দ্য পডকাস্ট। তিনটে ওঠো তুমি প্রত্যেক দিন? ভোর 3টে, মানে রাত 3টে আর কি, যেটা আমরা বলি সকাল। বুঝতে পারছি, কিন্তু ওই 3টের সময় ওটা কি মানে? আচ্ছা, এটা একটা ছোট্ট গল্প বলি। আমি নিউজিল্যান্ডে তখন আমার একটা ফিল্ড ওয়ার্কে ওই অ্যান্টার্কটিকা থেকে 1600 কিলোমিটার দূরে আমি তখন আছি। একটা ছোট কটেজে আছি, ওই চার্লি চ্যাপলিনের ওই গোল্ড রাশে ছিল না একটা কটেজ, পুরো ওরকম দেখতে। হ্যাঁ, একটা প্যান্ট ঝুলছে একটা ওরকম। যাই হোক, তা আমি জাহাজ থেকে ফিরতাম, কেজ ড্রাইভিং জাহাজ থেকে, ঘুমোতে যেতাম। রোজ সকালে 3:33 আমার ঘুম ভাঙতো। 3:33 প্রত্যেক দিন? 3:33 AM। এবার 1 মাস 2 মাস যাওয়ার পরে আমি বলছি, কি রে ভূত নাকি, এটা কেন হচ্ছে? লেটার আই উইল গেট টু নো যে এটা অ্যাকচুয়ালি 3টের সময় কোর্টিসল বেড়ে যায়। ও, আমি প্রচণ্ড একটা ডিপ্রেসিভ ফেজ দিয়ে যাচ্ছিলাম, আচ্ছা, তার জন্য অ্যান্ড বডিতে কোর্টিসল বেড়ে যাচ্ছিল। কিন্তু 3:33 কেন আমি এখনও যাই না। তো আই দ্য ওয়ে, আর ভয় পেতাম, ভীতু মানুষ, সব ভাবতাম যে সাদার ভূত ফুত হয়তো আছে, এসে আমাকে বলছে এই তুই আমার বিছানায় কেন শুয়ে আছিস, এইসব ভাবতাম। তখন ভাবতাম চোখ তো খুলে গেছে, 3টে তো বেজে সকালে হয়েছে, সকালের ভূত আসে নাকি। সো দ্যাটস হাউ ইউজ টু ডু। বাট তখন কি, হোয়াট দ্যাট বট মি ওয়াজ মাই ইন্ডিপেন্ডেন্স টু ফোকাস অন মাই সাধনা, অ্যান্ড মাই সাধনা ইজ my work. And for my work, I have to keep my body as much as I don't need a six-pack. It just needs to be strong. It can do, কারণ আমি অনেক প্রেশার দিই আমার বডির উপরে, it can do those work. So I have to do those exercise. Plus আমার 20 বছর মার্শাল আর্টস প্র্যাকটিস, I do those things. And সবার থেকে আগে I do my writing. First half an hour of a day আমার ল্যাপটপ বা ডিভাইস খোলা থাকে ঘুমোতে যখন যাই। চোখ খুলি, আমি বাথরুমে যাই না, কিছু যাই না, আই গো সিট ইন মাই কাউচ। আমার প্রথম কাজটাকে একবার দেখি, ওই কাজটাকে দেখে দেন আই ক্যান গো টু দ্য লু, আই ক্যান ডু এক্সারসাইজ, যাই করি তখন আমার মাথায় সেটা চলে। অ্যান্ড আই কল ইট মাই স্ট্রেচিং টাইম অফ দ্য ডে। আমার বডিকেও স্ট্রেচ করছি, আমার মাইন্ডকেও স্ট্রেচ করছি। নো ওয়ান টু ডিস্টার্ব, নো ওয়ান টু কজ, ইট ইজ এ সিঙ্গুলার টাইম। তার জন্যই 3টে ওঠার অভ্যেস আমার এখন হয়ে গেছে। বাই দ্য টাইম, তারপরে কলেজ, ধরো এখন এসে কলেজ যেতে হয়, বাই দ্য টাইম আই হ্যাভ টু গো এনিওয়্যার, মাই ডেজ ওয়ার্ক ইজ ডান। আমার মানুষ জন্মে আমার যে রেসপন্সিবিলিটি ফর মাই ওয়ার্ক, দ্যাট ইজ ডান। তার জন্যই সেখান থেকে 3টের অভ্যেস এখনও আমার কন্টিনিউ করে। এটা কতদিন হয়ে গেল এই 3টে ওঠা? 8-9 years, yeah. তার আগে কীরকম রুটিন ছিল না? আমার বরাবর সকালটা ভালো লাগতো, দেরি করে উঠতাম 5টা 5:30, কিন্তু 3টে ওই জাহাজের থেকে। আর এই আমাকে একটা কথা বলো, আমরা আচ্ছা শুটিং রোল তো শুরু হয়ে গেছে বোধহয়। তোমার ওভারঅল যে এরিয়া অফ ওয়ার্ক, দ্যাটস ভেরি ফ্যাসিনেটিং। মানে আমার জন্য খুব ফ্যাসিনেটিং লাগলো ব্যাপারটা। আমি একটু, আমার মনে হলো যে এইরকম একটা বিষয় নিয়ে কথা বলা বোধহয় মানে কি বলবো, আমাকে পার্সোনালি খুব ইন্টারেস্ট করবে, আমার জানতে, নতুন করে জানতে। তো প্রথম কথা তো ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। তোমার ছোটোবেলা কেটেছে তো একটা কি বলবো, একটা শৈল্পিক পরিবেশে, মানে আর্টের পরিবেশে, মানে পেইন্টিংয়ের পরিবেশে স্পেসিফিক্যালি। খালি পেইন্টিং না, again I was lucky, সব কিছু, স্কাল্পচার, যেহেতু বাবার সব বন্ধু বান্ধব, রাইট, সব কিছু ছিল, সবাই সব কিছু ছিল। সো মানে এইটা যে কি আমার ভাগ্য, তুমি সব রকম ধরনের আর্ট দেখেছো। হ্যাঁ, অ্যান্ড বাবা তো খুব, আমার বাবা খুব লার্জ দ্যান লাইফ পার্সোনালিটি, এখনও তাই। সো নট অনলি আর্ট, সারা পৃথিবীর গরিব বড় লোক, এই প্রফেশন, একজন লয়ার, একজন পেইন্টার, সব কটা মানুষ বাবার সামনে এসে বসতো। অ্যান্ড তাদের সবার মধ্যে একটা জিনিসই আমি সিমিলার পেতাম, সেটা হলো আত্মা। হ্যাঁ, এটা কি তুমি ছোটোবেলা থেকেই পেতে? আচ্ছা, বাই দ্য ওয়ে, ওনার বাবার কথা বলছেন, নামটা বললেন না। নামটা হলো সমীর আইচ, আপনারা সবাই চেনেন। তো মানে আমরা ওর ছোটোবেলা সম্পর্কে জানার জন্য এটা জিজ্ঞেস করলাম। একটা জিনিস বলো, সেটা হলো এই যে আত্মার কথাটা তুমি বলছো, একটা ছোটোবেলায় একটা মানুষ
যখন সে আর্টের পরিবেশে বড় হয় তার কিছু ডিসিপ্লিনস থাকে, তার বাবা মা কিছু ডিসিপ্লিনস তাকে দেয় নিশ্চয়ই, এবং শুধু আর্টের জন্য না, সব ক্ষেত্রেই আর কি। ওই বয়সে তোমার ইয়েটা কী ছিল, মানে তোমার কি মনে হতো তুমি ইউ লাইক পেন্টিং অর ইউ লাইক ডুইং? মানে যাদের মুদির দোকান থাকে তারা ভাবে যে আমার তো চাল বেচতে হবে, তা আমি তখন ছোটবেলায় ওটাই ভাবতাম, বাবা ছবি আঁকে আমিও ছবি আঁকবো, তার বেশি তখন ভাবতাম না। তখন ইয়ে ছিল না, আলাদা করে ইন্টারেস্ট তৈরি হচ্ছে না, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা রাজদা আর্টিস্টিক লাইফটা কি? আমি বললাম, দেখ এইটা তোকে উত্তর দিতে পারবো না। তার কারণ হলো এই জীবনটা ছাড়া আমি অন্য কিছু দেখিনি, এখনও দেখি না। এখনও যে আমি সায়েন্টিস্ট নিজেকে বলার চেষ্টা করি, আই স্টিল অ্যাম অ্যান আর্টিস্ট, যদিও এটা নিয়ে অনেক ডিবেট আমি নিজের মধ্যে করেছি, সায়েন্স আর আর্টের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো এটার বিষয়ে। সুতরাং ছোটবেলার থেকে যেটা ছিল যে ওই মাটির পুতুল তৈরি করছি, মাটিটা কি জানে যে সে কি পুতুল হতে চলেছে? ওই সেই এনভায়রনমেন্টটা, কোথাও কীর্তন শুনছি, কোথাও অন্য গান শুনছি, কে ডাভিঞ্চি নিয়ে কথা বলছি, কে কী নিয়ে কথা, অত কিছু তো বুঝতাম না। ওই প্রলেপ পড়তে শুরু করেছিল, এখন বুঝি প্রলেপ পড়তে 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 ওটা সেকেন্ড নেচার হয়ে গেছে। তার মানে আমি সবার থেকে বেশি জানি তা নয়, একটা সার্টেন জীবন ধারণের শিক্ষা একদম আমার বডির মধ্যে ঢুকে গেছে আর কি। এই যে তুমি বলছিলে একটু আগে, তাদের সবার মধ্যে তুমি দেখেছো যেটা আত্মা, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আত্মা বলতে কি দেখেছো তুমি? আত্মা বলতে এক একজন এক একভাবে বলে, আমি এই কনটেক্সটে বলছি যে অধরার সঙ্গে যার প্রেম আছে সেটা হলো আত্মা। যা ধরতে পাই না কিন্তু তা জানি তা আছে, তা কোনো ব্যক্তি না, তা কোনো এলিমেন্ট না, একটা কিছু আছে, কিন্তু তাকে আমার সেইভাবে পুজোও করতে হবে না। সেই আত্মাটা, মজার কথা হলো, আমার একজন পেইন্টারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার সার্চটা কী নিয়ে, বা তোমার যে দুঃখটা কী নিয়ে, তখন আমাকে বলেছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক না হতে পাওয়ার দুঃখ। সেই দুঃখ আমি তার দেখেছি। আনফর্চুনেটলি কিছু বছর বাদে তার ছেলে মারা যায়, তখন সে যেভাবে ভেঙে পড়েছিল, তখন আনফর্চুনেটলি আমি বুঝেছিলাম যে ভদ্রলোক হয়তো সেটা বলতেন কিন্তু মিন করতেন না। যদি করতেন তাহলে ভেঙে পড়তেন, তাহলে ভেঙে পড়তেন না। ঠিক, কারেক্ট, একদমই ঠিক বলেছো। সেটা ওনার কোনো দোষ না, সেটা ইন্টেলেকচুয়ালি উনি হয়তো বলতেন। কারেক্ট। দেখো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে কিছু মানুষ আছে যারা বোঝে, যারা অ্যাকচুয়ালি বোঝে কোনো একটা কনসেপ্টকে, অ্যান্ড দেন দে এক্সপ্লেন অর দেন দে ক্লেম যে আমি ঠিক ওই পয়েন্ট অবধি বুঝতে পারি। আর বেশিরভাগই আমি দেখেছি অনেকেই আছে, ধরো আমি পার্সোনালি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বেদান্ত ফিলোসফি আছে, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, সেটা ঠিক ভুল যাই না, বাট আন্ডারস্ট্যান্ডিং আছে। এবার আমি বেশ কিছু মানুষকে দেখি জাস্ট কোটস ইউজ করে টু এক্সপ্লেন দ্য কনসেপ্ট, তো সেখানে আমি বুঝতে পারি তুমি যেটা বলছো ইটস ভেরি রিলেটেবল, এবং এটা সিনেমার ক্ষেত্রে, এটা আর্টের ক্ষেত্রে, এটা গানের ক্ষেত্রে, সব ডান্সের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রিলেটেবল। কি এনেছিল সকলেই কবি না, কেউ কেউ কবি, নাকি সকলেই বাউল না, কেউ কেউ বাউল, এরকম একটা কথা আছে না? ওটাই আর কি, ওই ইমিউলেশন করি আমরা। সেটা রবীন্দ্রনাথ তো বলেছে আছে দুঃখ আছে মৃত্যু, তাহলে আমরা সবাই তো এই গান জানি, সবাই এক কথা শুনেছি, সবার কেন ছোট দুঃখে দিলে এত চোখের জল। ঠিক। আর এবং মানে রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে দুঃখ বলে আর ধর্ম বলে, দুটো প্রবন্ধ আছে। এই দুটো প্রবন্ধ পড়লে না, আমার জীবনে যেমন আমি ছোটোবেলায় একবার পড়েছিলাম, কিচ্ছু বুঝিনি, অবভিয়াসলি বোঝার কোনো প্রশ্নই ওঠে না। তারপর ধরো আমার যখন ওই 32-33 বছর বয়স, তখন যখন পড়ি, আমার না আইডিয়া অফ স্যাডনেস বা আইডিয়া অফ দুঃখ পরিবর্তন হয়ে যায় কমপ্লিটলি, মানে কমপ্লিটলি পরিবর্তন হয়ে যায়। তোমাকে একটা জিনিস ধরো শোনাই, গিটারটা দে। এই স্পেসটা পাবো, এটা স্পেসটা একটু করে দেবো, মাইকটা একটু স্পেসটা করে দে, গিটার এগিয়ে দিয়ে মুখের কাছে নিয়ে যা, হ্যাঁ মুখের কাছে নিয়ে যা। তোমরা কাটতো না কাটতে হবে না, আমরা এরকমই এইভাবেই শ্যুট করি, দ্য মোস্ট ক্যান্ডিড পসিবল ওয়ে। গিটারে না মুখে, গিটারের সাউন্ড
গিটারের সাউন্ড বেশি আসবে, ব্যাস ঠিক আছে। হ্যাঁ তো গান গাইছি না জিনিস হ্যাঁ হ্যাঁ discussion। হ্যাঁ, চলো রোল চলছে তো। হ্যাঁ 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 দেখো, যেটা বলছিলাম তোমার কথা থেকে একটা কথা মনে পড়লো, যে একটা গান আমরা এত বছর ধরে শুনে আসছি, যে এখন আমার বয়সে আমার চেতনায় এটা মানে আলাদা পাচ্ছি। যেমন আমার ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে। আগে ভাবতাম আমার প্রেমিকার জন্য বসে আছি, তার জন্য ঘর ধুতে হবে, মুছতে হবে, সবাই বাইরে চলে গেছে, আমি বসে আছি। এখন আমার মনে হয়, এখন তুই আমার নিজের চেতনা, এইটা হলো তোমার আত্মাটা, মানে তোমার যে ইন্সপিরেশন, তার জন্য অপেক্ষায় আছি। আমার ঘর বহু যতন করে সব ধুয়ে ফেলতে হবে, অ্যান্ড আমার ওয়েট করতে হবে, সবাই গেছে বাইরে, কেন আমার ডিসিপ্লিন? আমিও তো পার্টি করতে ভেতরে ওগুলো করতে পারি, কেন আমি ছিপ নিয়ে বসে আছি? আমার যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। সেটা কে? সেটা হলো আমার ইন্সপিরেশন। আমার তাই বসে থাকতে হবে, আমার সেই ধ্যানটা করতে হবে। সো কেন এই গানটা তুললাম? এই গানটার প্রথম আমার রিয়েলাইজেশন হয়েছিল, আমাদের একটা ঝড় হয়েছে, অ্যান্টার্কটিকাতে একটা ঝড় হয়েছে। মাইকটা একটু এগিয়ে দেবে, গিটারটা ধরে রাখতে পারো তুমি, অসুবিধা নেই। অ্যান্টার্কটিকাতে একটা ঝড় হয়েছে, আমরা তখন জাহাজ আমাদের আটকে গেছে একটা ছোট্ট আইল্যান্ড, সাউথ আইল্যান্ড বলে ছোট্ট একটা, সরি নর্থ আইল্যান্ড বলে ছোট একটা আইল্যান্ড ছিল, তার পাশে আমাদের জাহাজ আটকে গেছে, কারণ সেই উইন্ডসগুলো আসছে, আমরা শেল্টার নিয়েছি। তখন আমি উপরে ছাদে বসে আছি, কেউ নেই, সেই ভাস্ট ওশান। তখন আমি ভাবছি, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই, ভালোই তো ছিলাম বাড়িতে, গড়িয়াতে, গাঙ্গুলি, বন্ধু বান্ধব, মা বাবা সব ছেড়ে এখানে পড়ে আছি। তখন হঠাৎ এই গানটা আমার কাছে ফিরে আসলো, যে এটাই আমার কাজ, তার জন্যই আমার অপেক্ষায় থাকতে হবে। তখন থেকে আর্টটা আবার আমার রিসার্চে আস্তে আস্তে ফেরা শুরু করলো। দেখো এটাই হলো আর্টের মজা, এবং এটাই হলো রিয়েলাইজেশনের মজা, যে একজন আর্টিস্ট একটা আর্ট সৃষ্টি করলো, ধরো সে একটা পেন্টিং করতে পারে, সেটা গান লিখতে পারে, সেটা কবিতা লিখতে পারে, সে দুটো লাইন লিখতে পারে, সে দুটো কথা বলতে পারে। কোন মানুষকে কখন সেটা কিভাবে তার চোখ খুলবে, এটা কিন্তু যে লিখেছে সেও জানে না একদম। কারণ তোমার কাছে ধরো তোমার ইন্সপিরেশন, আমার কাছে অবশ্যই এটা আমার কনসিয়াসনেস, যেই কনসিয়াসনেসকে আমাকে পরিষ্কার করে রাখতে হবে, বিকজ আমার ওই আধারটা হতে হবে যার মধ্যে দিয়ে একটা বড় কিছু ঘটতে পারে। শিওর, সেম একই কথাই বলছি আমি, হ্যাঁ সেম কথাই বলছি, মানে একই জিনিস মানে বোঝা যাচ্ছে, কোথাও গিয়ে এটা ওইভাবেই হয়তো কানেক্ট করে সব এক একটা জায়গায়। তোমার ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছে ছিল? আমার ছোটবেলা থেকে মিস্টার ইউনিভার্স হওয়ার ইচ্ছে ছিল, আর বিশাল বড় একটা সায়েন্টিস্ট। দুটোর মধ্যে একটাও আমি পারতাম না, রোগা প্যাটলা আমি ছিলাম, আর আমি পড়াশোনায় খারাপ ছিলাম, কোনোদিনই ভাবিনি একটা হতে পারবো। ওই ব্যাক অফ দ্য মাইন্ড মনে হতো পেইন্টার, কিন্তু ওই শার্ক নিয়ে আমার বড়লি অবসেশন ছিল। শার্ক নিয়ে কেন অবসেশন ছিল মানে এটা কিভাবে? I've tried to trace this many ways. I think one of the reason for that, আমার জলের সঙ্গে একটা অবসেশন ছিল। আমার দাদুর বিশাল বিশাল মাছের ভেরি ছিল আমার বাড়িতে। আচ্ছা। তো সেখানে আমি নাকি ছোটোবেলায় একবার বাবার বন্ধুর একটা হেলমেট নিয়ে ওই ভেরির মধ্যে মাথা ঢুকিয়ে আমি স্কুবা ডাইভিং করার চেষ্টা করেছিলাম। ও আচ্ছা। সো সেখান থেকে একটা অবসেশন ছিল, অ্যান্ড আই থিঙ্ক Wanderlust was always there in me. Now there are genetic studies which are saying that certain individuals are born with this Wanderlust or Wanderlust, আমরা যেটা বলি, which pushes them to explore. Especially explorers এর মধ্যে এটা পাওয়া যায়,
the unknown. And there was nothing more unknown than the depth of the ocean. রাইট। সো সেই ম্যানিফেস্টেশনটাই আমার মধ্যে ছিল। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আই উড এন্ড আপ ওয়ার্কিং উইথ দিস। আমার 14 জন্ম, আমার আজ থেকে যদি 15 বছর আগে আমাকে জিজ্ঞেস করতো, আমি ভাবতেও পারতাম না এই কাজটা আমি করতে পারবো। তুমি তো অনেক কিছুই করেছো, তুমি অভিনয় করেছো, তুমি অভিনয়ে কি করে এলে? মানে এই যদি তোমার এই যে জার্নিটা আপ টু দিস পয়েন্ট, যে পয়েন্টে এসে তুমি পৌঁছলে যে তুমি তোমার ফিল্ডে মানে যেই কাজটা করতে ফাইনালি ইউ ডিসাইডেড, হ্যাঁ আমি এই রিসার্চটা করবো, এই পিএইচডিটা করবো, তার আগে অবধি তুমি কি কি জার্নির মধ্যে দিয়ে গেলে? তার আগে ওই পড়াশোনা যেরকম সবাই করেছে, যেটা বলছিলাম যে পড়াশোনাগুলো তো করেছিলাম, কারণ বরাবরই ভাবতাম বুদ্ধিবাদ্যি তো নেই কিছু মাথায়, একটু পড়াশোনা করলে যদি বুদ্ধি হয়, সেই করেই গ্র্যাজুয়েশন, সেই করেই মাস্টার্স, সেই করেই প্রথম পিএইচডিটা একটু বুদ্ধি যদি হয়, এবং তারপর সেকেন্ড পিএইচডি। কিন্তু তার সঙ্গে আমার এখানে আমার হাফকিডো ট্রেনিং, কত 20 বছরের ট্রেনিং, আমার দোজনীম তরুণ রাও চৌধুরীর কাছে ট্রেনিং, তার সঙ্গে পেইন্টিং, অভিনয়টা এসেছিল হিরো হব সবার যেরকম থাকে ছোটোবেলায়, সেই তাই ওই বডি ফডি নিয়ে তখন বিশাল হয়েছিল। সো সেই একটা জায়গা ছিল আর কি। কিন্তু অভিনয়ের মানে তুমি জানো হয়তো, আমি অ্যাকচুয়ালি অভিনয়টাও কেটে কুটে মানে প্রায় বছর 10 করেছি, ছোট ছোট বড় করে। একটা ইনসিডেন্ট হয়েছিল উইচ আইল নেভার ফরগেট। আমি কোনো একটা টিভি প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করতাম। তাদের একবার বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দের জন্মদিনে তারা একবার একটা স্টেডিয়ামে সব হিরোদের হাঁটিয়েছিল, হিরো হিরোইনদের। তা আমরা হেঁটেছি, তো প্রথম দিন গেছি, হিরো একবার আমরা প্র্যাকটিস করেছি, ভালো কথা। সেকেন্ড দিন গিয়ে যখন হাঁটছি তখন বুঝতে পেরেছি গ্রাম থেকে না বাচ্চাদের তুলে এনেছে। বাচ্চাদের তুলে এনে, কারণ ওই গ্লাউড চকমকের জামাকাপড়গুলো পরে, ওটা দেখে বুঝতে পারছি গ্রাম থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসছে। আমাদের দেখে না তারা মানে এরকম বিহেভ করছে, আমরা ব্র্যাড পিট, শাহরুখ খান এরকম। আমি তখন ভাবছি আই এম সেলিব্রেটেড ফর হোয়াট? This is my contribution to the world. This is my contribution to the planet, to the community. এই বাচ্চা ছেলে মেয়েগুলো এটাই দেখবে, এটা সিরিয়ালে মুখ দেখাও, সেটাই, দ্যাট ইজ ইউর ভ্যালিউ। এগেন, আমি যারা করে তাদের আমি ছোট করছি না, তারা নিজেদের জার্নিতে আছে, আমার এটা পার্সোনালি মনে হয়েছিল। অ্যান্ড দ্যাট ডে আই ডিসাইডেড আই হ্যাড টু লিভ। আই নিডেড সাম মোর ভ্যালিউ ইন মাই লাইফ। আচ্ছা, এবার জেনারেলি কিন্তু এটা উল্টোটাই হয়। জেনারেলি ওই ভ্যালিডেশনটা পেয়ে লোকের মনে হয় ওফ আমি অনেক কিছু হয়ে গেছি। জেনারেলি তাই হওয়ার কথা, আমার সেটাই নর্মাল, কিন্তু সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে হয়নি। দ্যাট ওয়াজ ফরচুনেট। ফর মি ইট ওয়াজ। তারপর তুমি কিভাবে শিফট করলে টু ইয়োর পিএইচডি? রাইট। সো আমার প্রথম পিএইচডি তো সাইকোলজিতে ছিল। এবার সেকেন্ড আমি তখন পোস্ট ডক ট্রাই করছিলাম, কোথাও পাইনি। করতে করতে ভাবলে ভাই দেশ তো ছেড়ে বেরোতে হবে, আই হ্যাভ টু সি আ ডিফারেন্ট পাথ। কী করে যাই? হঠাৎ খুঁজতে খুঁজতে দেখলাম নিউজিল্যান্ডে একজন হিউম্যান এলিফেন্ট মাল্টি স্পিসিস এথনোগ্রাফি বলে একটা ফিল্ড সবে বেরিয়েছিল, তখন হিউম্যান এলিফেন্ট নিয়ে কাজ করছে। হিউম্যান এলিফেন্ট নিয়ে কাজ করছে বলতে? হিউম্যান এলিফেন্ট রিসার্চ নিয়ে কাজ করছে। বেশ, এটা নতুন ফিল্ড, সেটাও তখন নতুন ফিল্ড। এবার আমি তাকে চিঠি পাঠালাম, ভাই আমি এটা সেকেন্ড পিএইচডি করতে চাই, কিন্তু আর্ট নিয়ে করব। কেন? যেহেতু আমার আর্টে এক্সপিরিয়েন্স আছে। আমার প্রথম পিএইচডিটা আর্ট সাইকোলজি ছিল, ইনসিডেন্টলি। আচ্ছা, এভলিউশনারি আর্ট সাইকোলজি নিয়ে। তো সে হ্যাঁ বলে দিয়েছিল। এবার সেখানে গেলাম, তো অস্ট্রেলিয়া না, আমার আফ্রিকা যাওয়া কথা ছিল। ফর হোয়াট এভার রিজন 6 মাস ধরে কাজটা হয়নি। শার্ক নিয়ে বড় বড় অবসেশন ছিল। আমার বন্ধু সুজান আর আমি দুজন মিলে হোয়াইট শার্ক দেখতে গেলাম নিউজিল্যান্ডে, একদম এন্ড ব্লাফ বলে একটা টাউনে। প্রথমবার গিয়ে দেখতে পাইনি। বাট দ্যাট ওয়াজ দ্য নাইট, ইট ওয়াজ এ টিউসডে নাইট। আই ডিসাইডেড, জীবন আমাকে এরকম হুট করে একটা পজিশনে ফেলে দিয়েছে, আই হ্যাভ টু টেক দিস চান্স। অ্যান্ড আমার পুরো পিএইচডি আমি চেঞ্জ করলাম হিউম্যান শার্ক রিসার্চ। প্রবলেমটা কোথায় ছিল? টিল দেন দেয়ার ওয়াজ নাথিং লাইক দ্যাট। সো আমার পুরো ইউনিভার্সিটিকে প্রুভ করতে হলো, ভাই দিস ক্যান বি ডান, বিকজ ইট ওয়াজন্ট ডান বিফোর। আমার তখনকার সুপারভাইজারকে প্রুভ করতে হলো, অ্যান্ড দেন আই স্টার্টেড দ্যাট জার্নি, অ্যান্ড দ্যাট হ্যাজ গিভেন মি দ্য মিনিং অফ মাই লাইফ। একটা কথা বলো, সেটা হলো আমরা
আমি আজকে গতকাল এবং আজকে রিসার্চ করতে গিয়ে যে জানতে পারলাম সেটা হলো জজ শার্কদের ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। এবার আমি না পুরো ভাবলাম, মানে এতদিন আমি ভুল জানতাম যে মানে নাকি কি ব্যাপারটা কি, শার্ক ব্যাপারটা কি, মানে শার্ক জজে যেটা দেখেছি সেটাই কি শার্ক আসলে? আচ্ছা, প্রথমত শোনো, এখন পর্যন্ত দ্য লেটেস্ট ইনফরমেশন আই থিঙ্ক আমাদের 530টা স্পিসিস অফ শার্কস আছে। 530টা? দিস অলওয়েজ গোজ আপ অ্যান্ড ডাউন। আপাতত 530টা স্পিসিস অফ শার্কস আছে। তার মধ্যে 5-6টা স্পিসিস ক্যান বি ডেঞ্জারাস টু হিউম্যান বিং, মানে দে হ্যাভ নোন, মানে মানুষকে কামড়েছে সেটা জানা গেছে। যদিও যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল, একটা ওয়াইল্ড কুকুরও মানুষকে কামড়াতে পারে, তো সেই অনুযায়ী জজ হলো গ্রেট হোয়াইট শার্কের একটা ইন্টারপ্রিটেশন। কিন্তু গ্রেট হোয়াইট শার্ক পৃথিবীতে বছরে হয়তো সারা বছর হয়তো খান 5 নেগেটিভ হিউম্যান শার্ক ইন্টারাকশন হয়। এবার তুমি যদি ভাবো কত কোটি কোটি মানুষ জলে নামছে, সেই অনুযায়ী সেই নাম্বারটা তুমি স্ট্যাটিস্টিকে কিছুই না। পুরো একটা ইমেজ, ওই ইন্ডাস্ট্রি একটা ইমেজ তৈরি করেছিল। জজের পরেও অ্যাকচুয়ালি পিটার ব্রেঞ্চলি, যিনি বইটা লিখেছিলেন, উনি সারা জীবন রিপেন্ট করেছিলেন আমি এটা কেন লিখলাম। কারণ জজ হওয়ার পরে শার্ক হান্টিং বেড়ে গেল, শার্ক পপুলেশন ড্রাস্টিকলি ডিক্রাইজ। ইয়েস, ড্রাস্টিকলি। মানে একটা সিনেমা 90% অফ দ্য হোয়াইট শার্ক ডিক্রিজড আফটার দ্যাট। ইয়েস, 90%? এগেন মানে এক্সাক্ট পার্সেন্টেজ হয়তো না, হ্যাঁ কেউ জানে না, কারণ এটা খুব কমপ্লিকেটেড। উই নো 70 to 90%। এবার আমাকে একটা কথা বলো, তার মানে একটা সিনেমা ইয়েস একটা পার্টিকুলার স্পিসিস সম্পর্কে ইয়েস তাকে ডেভিল তৈরি করে বা মানে ওরকম একটা ডেভিলিশ অপশন, মানে অবস্থায় দেখিয়ে ইমেজ ক্রিয়েট করে, সেটার রিয়েল লাইফ ইম্প্যাক্ট এত বড়। ইয়েস, সেটা নিয়ে অনেক ডকুমেন্টেশন আছে, সেটা নিয়ে অনেক রিসার্চ আছে। অস্ট্রেলিয়ান সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করেছেন, আমার কিছু কাজে আমি সেম জিনিস পেয়েছি। অ্যাবসলিউটলি সেটা হয়েছে। এবার প্রবলেম কি হচ্ছে, তারপরে মানুষ চেষ্টা করছে যে নলেজ দিয়ে, মানে জ্ঞান দিয়ে এই যে এটাকে চেঞ্জ করা, যাতে শার্ক কনজারভেশন বাড়ে। এবার দেখো শার্ক কনজারভেশন কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও একটা জানার ব্যাপার, কেন শার্করা হলো পৃথিবীর জলের ওয়ান অফ দ্য টপ প্রেডিটার্স। যে ট্রফিক আমাদের লেভেল থাকে, আমাদের যে ট্রফিক লেভেল থাকে সেখানে, ট্রফিক লেভেল মানে প্রত্যেকটা অ্যানিমাল যে ফিড করে সেগুলো লেভেল, আন্ডার ওয়াটার লেভেল না আন্ডার ওয়াটার না, প্রত্যেকটা আমাদের টেরিস্ট্রিয়ালও আছে। আচ্ছা, মানে প্রত্যেক, মানে ধরো গরুকে বাঘ খায়, আচ্ছা, বুঝেছি। গরু তারপরে গরু তার নিচে ঘাস খায়, রাইট, আমাদের খাদ্য চক্র যেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সো শার্ক টপ প্রেডিটার। শার্ক যেখানেই ধ্বংস হয়ে যাবে, পুরো ইকোসিস্টেম একদম ধ্বংস হয়ে যাবে। ও আচ্ছা। ইয়েস, তার জন্য, অ্যান্ড মেরিন ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়া মানে ল্যান্ড ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়া, বিকজ 70% অফ দ্য প্ল্যানেট ইজ ওশান। এবার একটা কথা বলো তো, এই ওশান ব্যাপারটা, এইটা একটা অদ্ভুত রহস্যময় ব্যাপার বলে মনে হয়। এই যে আন্ডার ওয়াটার পৃথিবী সম্পর্কে আমরা কত পার্সেন্ট জানি, মানে কতটুকু জানি? The statistics goes that more people has been on the face of the moon than the deepest point of the earth underwater. বেশি লোক চাঁদে গেছে, যে মানে আমাদের আন্ডার ওয়াটার একদম এন্ড পয়েন্টে তার কম লোক গেছে, মানে যেতেই পারেনি কেউ, যেতেই পায়নি, খুব কম লোক। বলা হয় নাকি 90% অফ দ্য ওশান আমরা এখনো দেখিনি, রাইট, বলা হয়। এবার তোমাকে একটা স্টোরি আমি শেয়ার করি। আমি তখন থাইল্যান্ডে আমার একটা ডিগ্রি, আমার একটা ডাইভিং ডিগ্রি আমি তখন নিচ্ছি, অ্যাডভান্স ডাইভিং ডিগ্রি। আমি জলের তলায় নেমেছি, আমার প্রথম শার্ক দেখা। আমি বসে আছি দূর থেকে, অ্যান্ড ইটস এ শ্যালো ওয়াটার, মানে উপর থেকে রিপলসগুলো পড়ছে, আলোর রিপলসগুলো পড়ছে, আমি বসে আছি। আস্তে আস্তে দেখছি দূর থেকে শার্ক একটা আসছে, স্যান্ড টাইগার শার্ক। সে যে মুভ করছে, তার এন্টায়ার বডি মাসল আস্তে আস্তে মুভ করছে। শার্কসের স্কিনটা ইজ মেড আউট অফ সামথিং কল্ড ডার্মাল ডেন্ট্রিকলস। ডার্মাল ডেন্ট্রিকলস অর্থাৎ
ওদের স্কিনটা না ছোট ছোট দাঁত দিয়ে তৈরি। আচ্ছা। তার জন্য খুব ওরা ভালো সুইম করে, হাইড্রোডাইনামিক্স খুব বেশি। সেই স্কিন প্রোটোটাইপ নিয়ে এখন প্লেন তৈরি হয় বাই দ্য ওয়ে। আচ্ছা। সো উপর থেকে লাইট পড়ছে, স্কিনটা গ্লো করছে, মনে হচ্ছে ইলেকট্রিক শক গ্লো করছে। তার জন্য প্রথম বইয়ের নাম ইরিডেসেন্ট স্কিন। পুরো স্কিনটা এইভাবে গ্লো করছে, অ্যান্ড প্রত্যেকটা স্কিনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মাসল, এভরিথিং ক্যান বি সিন। আমি হা হা করে ক্যাবলা হয়ে বসে আছি। আসলো আমাদের পাশে, আমার খুলো, আস্তে আস্তে চলে গেলো। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি জলের তলায় মোটামুটি 120 ফিট অবধি গেছি, কিন্তু ইটস এ ডিফারেন্ট ইউনিভার্স, একটা আলাদা ব্রহ্মাণ্ড। ইট ইজ সো সিডাকটিভ। তখন তার আগে আমি ভাবতাম এই আমরা এত ভালো পেইন্ট করি, এত ওই করি। প্রথম যখন দেখলাম যে কি সুন্দর, তখন চোখের জল আর তো ওই সমুদ্রের জলের সঙ্গে এক হয়ে যায় প্রায়, ওই অবস্থা। বাট সেইটা হ্যাজ চেঞ্জড মাই লাইফ ফর এভার। অ্যান্ড কত ডেলিকেট আমাদের চারিদিকে, যদি না দেখো তুমি কোনোদিন সেটা ফিল করতে পারবে না। তাকে যে ভালোবাসতে হবে, তাকে যে প্রোটেক্ট করতে হবে, সেটাও তুমি ফিল করবে না। তাই আমাদের ইয়াং ছেলেমেয়েদের সমুদ্রতা ঠিকভাবে দেখা প্রয়োজন খুব। আমার মনে হয় সেটা একটা, যেটা ওই জিন্দেগি না মিলেগে দোবারাতে দেখিয়েছিল না, যে একটা মানুষের পার্সপেক্টিভ বদলে যেতে পারে টুয়ার্ডস লাইফ, মানে তার লাইফ ফিলোসফি বদলে যেতে পারে। একদম, এটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এমন কিছু জিনিস যেটা আমরা কোনোদিন দেখিনি, ওই যে ওই বিস্ময়, ওই যে ওই মেসমারাইজিং, যেটা তুমি বলছিলে, আই কুড সি ইন ইউর আইজ, যে এবার ওটা ঘটলে তো অটোমেটিক্যালি মানুষ একবার তো রিয়েলাইজ করবে, আচ্ছা এইরকম বিস্মিত আমি হতে পারতাম। হ্যাঁ, এবার তো ব্যাপারটা কি জানো, ওই আত্মার কথাটা আবার চলে আসছে। আমি আগে ছোটোবেলায় ভাবতাম যত লোক ট্র্যাভেল করে, যত লোক বই পড়ে, তার হয়তো আত্মাটা খুব সজাগ হয়ে যায়। যার মধ্যে আছে এই জিনিসগুলো স্পার্ক করতে পারে বা একটু ক্যাটালিস্ট হতে পারে, যার মধ্যে ভাই নেই, এ খুব করা কঠিন তার মধ্যে ওইটা। এবার ধরো জল, একদিকে আমাদের নিউজিল্যান্ডের সেই ক্লিয়ার ওয়াটার, তার মধ্যে আমি 18 ফিট হোয়াইট শার্কের সামনে আছি। অ্যান্ড একটা হোয়াইট শার্ক 18 ফিট, 18 ফিট, হ্যাঁ, একটা অ্যাপার্টমেন্টের ঘরের থেকে বড়। অ্যান্ড মোটা, একটা 18 ফিট শার্ক 6 ফিট অন্তত মোটা, খালি মোটা, এতটা খালি মোটা, ঠিক আছে? সে যখন তোমার সামনে আসছে, আমি একটা জিনিস করতাম, সেটা হলো শার্ক র্যাঙ্গলিং বলে ওটা, যখন কেজে থাকি আমরা, ওই যেখানে মানুষ দেখতে আসে হাঙর। সো একটা টুনার মাথা জলে ফেলে দিয়ে দড়ি দিয়ে শার্কটাকে আনি। শার্কটাকে আমার খাঁচার মধ্যে মানুষ আছে, যাতে খাঁচার মানুষগুলো দেখতে পারি, তাই খাঁচার সামনে আনি। তখন যখন একটা 18 ফিট শার্ক তোমার দিকে আসছে, তোমার দিকে তাকিয়ে আছে, হোয়াইট শার্ক আবার জলে উপরে চাইতে পারে, কিছু কিছু শার্ক জলে উপরে দেখতে পারে, যেমন জলের তলাও দেখতে পারে। সেই যে ইনফিনিটি কমপ্লেক্স, এই এক্সপিরিয়েন্স মেক্স আস হাম্বল। বুঝতে পেরেছি, রাইট। একটা কথা বলো, তাহলে কি শার্ক হিংস্র নয়? অ্যাবসলিউটলি হিংস্র, বাট দে আর নট মনস্টার্স। যেটার জন্য তৈরি হয়েছিল, শার্কস আর ওয়ান অফ দ্য লংগেস্ট লিভিং স্পিসিস ইন দ্য প্ল্যানেট। অন্তত 400 মিলিয়ন বছরের লিনিয়েজ পাই আমরা, 400 মিলিয়ন ইয়ার্স লিনিয়েজ। এখন যে হোয়াইট শার্ক আমরা দেখি, সেটা 100 মিলিয়ন বছর আগে দিস ওয়াজ অলরেডি ক্রিয়েটেড। সো দে আর লিভিং ফসিলস। সো তারা এইভাবে ক্রিয়েট হয়েছে, অ্যান্ড গত 50 বছরে তাদের ডিস্ট্রাকশন করেছি আমরা। এই যে 90% ডিস্ট্রাকশন আমরা করেছি গত 50 বছর, 400 মিলিয়ন ইয়ার্স লিনিয়েজ। বাপরে। সো কেন আমি কথাটা বললাম, শার্কটা যেটার জন্য তারা স্পেশালাইজ, তারা তার জন্যই ঠিক। একটা হোয়াইট শার্ক একটা একরকম হান্টিংয়ের জন্য তৈরি হয়েছে। শার্ককে ও ইন্টেলিজেন্ট কি ইন্টেলিজেন্ট না সেটা ভাবার প্রশ্নই আসে না। শার্ক ইন্টেলিজেন্ট তার কাজটার জন্য, মানুষ ইন্টেলিজেন্স মানুষের কাজটার জন্য। ঠিক ঠিক। আমরা যদি মানুষের সঙ্গে, প্রবলেম কোথায়, আমরা কনজারভেশন কোন কোন জন্তুগুলো করি যেগুলো কিউট দেখতে, পান্ডা করি,
হ্যাঁ, ওয়েল করি। এবার সেগুলো কি, ওয়েল ইজ অলসো লাইক হিউম্যান বিংস, আমরা জানি ওদের বাচ্চা নিয়ে ঘোরে, দুধ খায়, ম্যামেল ওরা। শার্ক তো একটা এলিয়েন জিনিস, আমরা যত জানি না তত ভয় বেশি পাই। ট্রু। তবে তুমি যদি বলো ছোটো ছোটো শার্কের সঙ্গে আমি কেজ ছাড়া ড্রাইভ করেছি, হোয়াইট শার্কের সঙ্গে কি কেজ ছাড়া আমি ডাইভ করবো? যদিও কথা হচ্ছে অস্ট্রেলিয়া, কিন্তু ভাবতে হবে, বিকজ ইটস আ ডিফারেন্ট থিং অল টুগেদার। ঠিক উল্টোটা, ধরো সুন্দরবনে আমি যখন এক্সপিডিশনগুলো করেছি। সুন্দরবনে শার্ক আছে? ও, এটা তোমাকে বলিনি। আচ্ছা আচ্ছা। সো আমার 5-6 বছর নিউজিল্যান্ড এক্সপিডিশনে পরে আমি গত 5 বছর সুন্দরবনে শার্ক নিয়ে এক্সপিডিশন করেছি। আচ্ছা, বেশ। কামট শব্দটা শুনেছো? কামট, KAMOT। বাই দ্য ওয়ে, এটা নিয়ে আমার বইও বেরিয়েছে রিসেন্টলি। সো কামট ইজ আ কলোকাল টার্ম ফর শার্কস ইন সুন্দরবন। সুন্দরবনে কামট বলে ওদেরকে? আচ্ছা। হাঙর যেটাকে বলে, ওই কামড়ানো থেকে কামট এসছে। ও আচ্ছা। সো ডেফিনেটলি সুন্দরবনে অন্তত 13টা স্পিসিস আমরা তো আইডেন্টিফাই করতেই পেরেছি। আচ্ছা, এই সুন্দরবনের এটা কোন দিকে থাকে, মানে মোহনার দিকে? পুরো জায়গায় ছিল। আগে যে এই যে বাঘের অ্যাটাক হতো, যাই হোক, বাঘের বাইট হতো বা এখনো হয়, শয়ে শার্ক অ্যাটাক হতো, শয়ে শার্ক বাইট হতো। হ্যাঁ, সেটা কেউ জানে না। আমাদের গঙ্গায় শার্ক অ্যাটাক হতো, আমাদের গঙ্গায় বাবুঘাট, এই ঘাটগুলো, এগুলো শার্ক অ্যাটাক হতো। যদিও সব বছর আগে জেমস ফ্রেয়ার বলে একজন ব্রিটিশ ডক্টর ছিলেন, উনি এই ডকুমেন্টেশনগুলো করতেন। আচ্ছা। সেই ডকুমেন্টেশনগুলো আছে আমার ওই বইটাতে। আমি পুরো মানে থ্যাঙ্কফুলি আই ওয়াজ প্লেস অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। নেক্সট জেনারেশন এই গল্পগুলো চলে যাবে। প্রবলেমটা কী হয়েছে, আমরা সুন্দরবনে বাঘের প্রতি এত অ্যাটেনশন দিয়েছি। অ্যাটেনশন দেওয়াটা প্রয়োজন অফকোর্স, কিন্তু তার জন্য না জলটার দিকে তাকাইনি। এই যে শার্কসগুলো, তারা হাজার হাজার বছর ধরে এখানে আসতো, বাঘের অনেক আগে। তাদের যে ডিস্ট্রাকশনটা হয়েছে সেটা কেউ দেখিনি। অ্যান্ড তাছাড়া এই যে মানুষগুলোকে শার্ক কামড়াতো, তাদের হাত পা চলে যেত, সেগুলো কেউ দেখেনি। যারা বাঘে অ্যাটাক হয়েছে তারা হেল্প পেয়েছে, শার্ক অ্যাটাক কেউ হেল্প পায়নি, কারণ ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ারনেস নেই, জানতোই না। ডিরেক্টর অফ মানে সুন্দরবন, মানে ওখানে একজন খুব সিনিয়র লেভেলের ডিরেক্টর, ওনাকে আমি এটা প্রেস মিটে দেখিয়েছিলাম যখন ওই মহিলাগুলোকে আনছি যাদের বাইটগুলো হয়েছে 20 বছর আগে। বলছে আমি কেন জানি না, আমি তো তখন এখানেই ছিলাম। সেটা তো আমি জানি না, আপনি কেন জানেন না? কারণ ওই সবার জঙ্গলে বাঘের উপর ফোকাস, এগেন খুব ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু জলটা ডিস্ট্রয় হয়ে গেছে, শার্কসও ডিস্ট্রয় হয়ে গেছে। এবং এটা যদি সত্যি ডিস্ট্রয় হয়ে যায়, ধরো তুমি বলছো টপ লেভেল প্রেডিটর, যদি সেটা হয় তাহলে তো সত্যিই খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। সত্যি তো তাই, আমরা তাই চাইছি না। আমরা কজন জানি সুন্দরবনের শার্ক আছে? রাইট, আমি তো জানতাম না। হ্যাঁ, কেউই জানি না। এবার মানে লোকে অবান্তর তর্ক করতে চায়, আমি কি তাদের সঙ্গে, আচ্ছা ভাই নেই। কুমির আর বাঘ নিয়ে জানি। এক্স্যাক্টলি। মজার ব্যাপারটা হলো যে প্রত্যেকটা রিজিয়নে যেখানে মেজর প্রেডিটর থাকে তাদের নিয়ে কোনো আর্ট ফর্ম থাকে। সুন্দরবনে ভেবে দেখো, বাঘ নিয়ে, কুমির নিয়ে আর্ট ফর্ম আছে, কবিতা আছে, ওই আছে। শার্ক নিয়ে একটা সিঙ্গেল আর্ট ফর্ম আমি পাইনি। কারেক্ট, হ্যাঁ, ঠিক ঠিক। কেন পাইনি আমি এখনো জানি না। ইয়েকে বাঘের একটা নামও আছে, খুব বল্লাল সেন না কি একটা নাম আছে, কি বলে কি বলে, আরে নামটা ভুলে গেলাম। হ্যাঁ, যাকে, হ্যাঁ, অনেক কিছু আছে বাঘ নিয়ে, কুমির নিয়ে অনেক কিছু আছে। তাদের ফোকলরে আছে, তাদের ড্রয়িং আছে। শার্কের কোনো এক্সিস্টেন্সই নেই। এটা কেন নেই বলো তো? আই ডোন্ট নো। দ্য বেস্ট অ্যান্সার আই কুড ফাইন্ড, আমাকে একজন সুন্দরবনের ডক্টর বলছিলেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কুমিরকে তো দেখা যেত। এবার কেন আমি সুন্দরবনের কথাটা তুললাম, নিউজিল্যান্ডের ক্লিয়ার ওয়াটারে তুমি উপরে থাকলে দেখতে পারবে শার্ক যাচ্ছে। সুন্দরবনে 2 ইঞ্চি নিচে ইনভিজিবল, কেউ জানে না কি আছে। তার মানে যখন ওটা নেই সেটাও আমরা জানি না, ডিস্ট্রাকশনটা হয়ে গেল সেটাও জানলাম না। সারা পৃথিবীতে শার্কদের বাঁচানো নিয়ে বা বাঁচিয়ে রাখা নিয়ে কীরকম এই মুহূর্তে সারা পৃথিবীতে কি চলছে? এখনও প্রবলেম্যাটিক, কারণ পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হয়নি এখনো না। কারণ এখনও অনেকটাই ফোকাস হয় অন ওয়েলস, অনেকটাই ফোকাস হয় অন আদার ম্যামলস। শার্ক তো ফিশ, অ্যান্ড তার ওই নেগেটিভ ইমেজটা আছে। তাও অস্ট্রেলিয়াতে অনেক ইনিশিয়েটিভ হচ্ছে, আমেরিকাতে অনেক ইনিশিয়েটিভ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে।
বাট ইটস ভেরি স্লো। তার জন্যই তো এই ডিস্ট্রাকশনটা আজকে আমরা চোখের সামনে দেখছি। অনেক স্পিসিস এখন হাইলি এন্ডেঞ্জার্ড। হোয়াইট শার্ক তো কেউ বলে যে এখন পৃথিবীতে হয়তো খালি 1000টা আছে, ভগবান জানে। এই ডেটাও পাওয়া খুব কমপ্লিকেটেড, কারণ অত নিচে গিয়ে খুঁজবে কে? দেখাও যায় না, ওই কিছু ট্যাগিং করে কিছু ডেটা পাওয়া যায়। তার জন্যই অ্যাকচুয়ালি আমার রিসার্চে, যেহেতু আমার রিসার্চটা হিউম্যান অ্যান্ড শার্ক, সেখানে ইট ওয়াজ প্রবলেম্যাটিক। হ্যাঁ, এবার আমি এটাও জানতে চাই, হোয়াট ডাজ দিস মিন যে হিউম্যান শার্ক ইন্টারাকশন? সো আমি যেটা করি, যত সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে যেই পয়েন্টগুলো মানুষ এবং শার্কে ইন্টারাকশন, সেটা পজিটিভ ইন্টারাকশন হতে পারে, নেগেটিভ ইন্টারাকশন হতে পারে। পজিটিভ ইন্টারাকশন ধরো ট্যুরিজম হচ্ছে, শার্ক ট্যুরিজম হচ্ছে, যেটা নিউজিল্যান্ডে হয়, অস্ট্রেলিয়ায় হয়, তারপরে ভিয়েতনামে হয়, অনেক জায়গায় হয়। ফিলিপিন্সে হয়, এরকম অনেক জায়গায় হয়। সেরকম নেগেটিভ ইন্টারাকশন মানে যেখানে শার্ক বাইট করছে মানুষকে বা শার্ক ওভারফিশিং হচ্ছে, এই দুটোকেই আমার দেখার কাজ। যে মানুষের দিকটাও আমি দেখছি, শার্কের দিকটাও আমি দেখছি। সেখানে আমি সোশ্যাল সায়েন্সও আনছি, সেখানে আমি ন্যাচারাল সায়েন্সও আনছি, আচ্ছা, এবং সেখানে আমি আর্টও আস্তে আস্তে আনা শুরু করেছি। দ্যাট ইজ মাই ওয়ার্ক। মানে আরেকটু সোজা করে বুঝতে গেলে কি এরকম ব্যাপারটা যে দুটো স্পিসিসের একে অপরের সঙ্গে কোন কোন পয়েন্টে তাদের কন্ট্যাক্ট হচ্ছে, একদম, আর কোন কোন, এবং সেখানে সেখানে কি কি জিনিস ঘটছে, কি রিলেশনশিপ হচ্ছে, কি কি রিলেশনশিপ ঘটছে, তাই তো সোজাভাবে এটাই। বেশ বেশ। যে কোনো এরকম গল্প কি পাওয়া যায় যে শার্ক আর মানুষের বন্ধুত্ব হয়েছে? বন্ধুত্ব না, তবে কিছু কিছু জায়গায় যখন ট্যুরিজম হয়, সেখানে শার্কসগুলো মানুষকে চেনে, সেটা বোঝা যাচ্ছে। মানুষও শার্কসদের চেনে, বাট ইন্ডিভিজুয়ালি শার্কস চেনে, সেটা বোঝা যাচ্ছে। ইন্ডিভিজুয়ালি চেনে মানে এই ওই শার্কটা? আচ্ছা আচ্ছা, সেটা আমরাই চিনতাম। হ্যাঁ হ্যাঁ। আর শার্কস চেনাও যায়, কারণ তাদের বডি মুভমেন্ট দেখে, অ্যান্ড প্রত্যেকটা শার্ক, স্পেশালি বড় শার্কগুলো, আলাদা তাদের বিহেভিয়ার। আচ্ছা, এগুলো ওই বইতে পড়লে হবে না, এগুলো যতক্ষণ না তুমি টাইম স্পেন্ড করছো ততক্ষণ তুমি বুঝতে পারবে না। একটা হোয়াইট শার্ক, আমি ধরো হোয়াইট শার্ক, হ্যাঁ, গ্রেট হোয়াইট শার্ক। আমরা যখন কেজ ডাইভিং করতাম, তখন প্রথমত বাচ্চাগুলো আমাদের মানুষের বাচ্চা মতো এদিক ওদিক লাফিয়ে বেড়ায়, ঠিক আছে? এই কেজে এসে ধাক্কা মারছে, এখানে উড়ে যাচ্ছে, সেই করছে, সব কিছু দেখছে, এটা কি ওটা কি দেখছে। একটু বয়স খুব পুরুষরা সাবধানে আসছে, দেখছে, ক্লোজলি দেখছে, কেজের মধ্যে কে আছে সেগুলো দেখছে, ওই করছে। হায়েস্ট অর্ডার শার্কের মধ্যে হলো ফিমেলরা, অ্যাডাল্ট ফিমেলরা। আচ্ছা, অ্যাডাল্ট ফিমেলরা মেলদের সঙ্গে বড়ো হয়, ঠিক আছে? অ্যান্ড অ্যাডাল্ট ফিমেল যখন আসে, যদি স্পেশালি তার ব্রিডিংয়ে বসে, তার সঙ্গে অন্টারাজ অফ মেলস ছোটো ছোটো থাকে হোয়াইট শার্কে। আচ্ছা। সো ফিমেল যখন আসছে, পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, সবাই পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বিকজ আলাদাই কেত। শি ইজ দ্য কুইন অ্যান্ড শি নোজ ইট। সে একদম স্কুলের প্রিন্সিপাল, দিদিমণি আমাদের যেরকম সব দেখছে, আসছে, দেখছে। সো প্রত্যেকটা শার্কের, স্পেশালি লার্জার ব্রিডে, ইন্ডিভিজুয়ালিটি আলাদা, একদম আলাদা। সেটাকে তোমার সময় দিলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। যেহেতু আমরা সেটা বুঝি না, তাই আমরা ভাবি যে এটা ইলিশ মাছ, 5টা ইলিশ মাছ এক, ওরকম ভাবি আর কি। এই যে ওশান পলিউশন, এত যে ওশান পলিউশন হয়, লোকে অনেক ক্ষেত্রেই বলে যে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করার জন্য নাকে ফাঁকে ঢুকে যাচ্ছে, মানে স্পিসিসদের নাকের, কয়েকটা ভিডিও ভাইরাল হয় এই নিয়ে। মানে কতটা ডেঞ্জারাস অবস্থায় আছে ওশান পলিউশন? মানুষের কেন, ধরো জাপান বা এইসব জায়গায়, দে হ্যাভ ভেরি হাই রেট অফ বাউল ক্যান্সার। তার কারণ হলো মাইক্রোবিডস এরকম ছড়িয়ে গেছে চারিদিকে। এমন প্লাস্টিকটা তুমি দেখতেও পারবে না। সুইস অ্যালপসে মাইক্রোবিডস এখন, ওশানে তো বটেই। সব আমরা এই যে ফার্মড, এই যে স্যালমন খাই, সবাই বিদেশি স্যালমন খেলে, ইটস ভেরি হেলদি। ফার্মড স্যালমন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পয়জনাস থিং এ হিউম্যান বিং ক্যান ইট। ওয়ান অফ দ্য মোস্ট পয়জনাস থিং এ হিউম্যান বিং ক্যান ইট। কারণ ওরা যেই মাছগুলো খাচ্ছে, ওরা যেই ফুডগুলো খাচ্ছে, দে আর অলরেডি হাইলি পলিউটেড। A very high level of mercury, along with that high level of plastics and microbeads. ধ্বংস করে দিয়েছি আমরা, ধ্বংস করে দিয়েছি আমরা। এই যে আমরা গ্লোবাল ওয়ার্মিং টার্মটা শুনেছো তো? গ্লোবাল ওয়ার্মিং এখন ইউনেস্কো হ্যাজ
টার্ম উই আর ইনটু গ্লোবাল বয়েলিং নাও গত 2 বছর ধরে। সো ওই ওয়ার্মিংয়ের সময় চলে গেছে, অলরেডি আমরা ডিজাস্টার্স এমন কন্ডিশনে করেছি, দের ইজ অলরেডি অলমোস্ট নো টার্নিং ব্যাক ফ্রম। সো তার জন্যই আমাদের বারবার আমাদের ইয়াং ছেলে মেয়েদের নেচার নিয়ে জানাটা প্রয়োজন। তাদের একটাই পৃথিবী। আরে ভাই, মার্সে যাব, মার্সে অত কোটি টাকা না খরচ করে যা আছে সেটাকে ঠিক কর। ইলন মার্সে যাবে, পুট মানি ইন রিনিউয়েবল এনার্জি, পুট। এই যে আমরা যত এসি বাড়ছে সব বিল্ডিংগুলোতে, তত হিট বাড়ছে, যত হিট বাড়ছে তত এসি বাড়ছে। এই বড় বড় ইউনিভার্সিটিগুলো সবাই গ্রিন ইনিশিয়েটিভ, ছাতার মাথা গ্রিন ইনিশিয়েটিভ। একটাতেও তো আমি যে প্রপার ট্রি কাভার বা প্রপার সোলার হারভেস্টিং বা ইভেন বিল্ডিংটাতে প্ল্যান্টস দিয়ে কাভার করে দেওয়া, কত দ্যার আর সো মেনি ওয়েজ, কোথাও তো দেখি না, খালি বাতেলা আমাদের। সো উই হ্যাভ টু স্ন্যাপ আউট অফ ইট নাও। কিন্তু তোমার কি মনে হয় এটা পরিবর্তন হবে নাকি এটা ওয়ার্সই হবে? অল উই ক্যান ডু ইজ ট্রাই। আমরা যদি ছেড়ে দিই, কারেক্ট, দেন হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড? আমার মায়ের শরীর খারাপ হয়েছে, ও শরীর তো খারাপ হয়েছে, কী করা যাবে, আর ছেড়ে দাও। উই ফাইট টিল দ্য এন্ড না? Literally, this is our mother, this is given birth to us, our children are going to be walking here. Literally, we have our stake there. We don't have the option of not thinking about it. সেই অপশনটাই নেই আমাদের। কারেক্ট, কিন্তু বেশিরভাগ মানুষই তো ভাবে না। মানে আমি নিজে পার্সোনালি একটা জিনিস খুবই করি, যেটা হলো কোথাও অনেক দিন হয়ে গেলো, প্রায় 10-12 বছর 15 বছর হলো, যে কেউ কোথাও যদি আমার সামনে প্লাস্টিক ফেলে তাহলে আমি সঙ্গে সঙ্গে এটা তুলে নিই, আইদার তাকে দিয়ে দিই, না হলে আমি নিজে পকেটে তুলে রাখি। আমার ধরো জিন্স পরলে এই যে কয়েন পকেটটা ভরে থাকে, তারপর সেটাকে ডাস্টবিনে ফেলি। আমার ডাস্টবিনে ফেলার সময় মনে হয় এইখানে যে ফেলছি এটা ঠিক জায়গায় যাবে তো। এখানেই প্রবলেম হয়ে যায় যে অফেন বড় গভর্নমেন্টরা বা বড় ইন্ডাস্ট্রিজরা দে পুট দ্য প্রেশার অন দ্য ইন্ডিভিজুয়াল টু চেঞ্জ। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল চেঞ্জ তো করতেই হবে। ম্যাক্সিমাম পলিউশন কিন্তু ইন্ডিভিজুয়ালরা করে না। একটা ফ্যাক্টরি যত বার্ন আউট করছে, তুমি সারা বছর, মানে 1 ঘন্টায় যা বার্ন আউট করছো, তুমি সারা বছর গাড়ি চালিয়ে অত বার্ন আউট করবে না, অতটা CO2 ক্রিয়েট করবে না। সো ইট হ্যাজ টু কাম ফ্রম আ ন্যাশনাল লেভেল। অ্যান্ড নেচার এডুকেশন, ওই যে ইভি, আরে ভাই পাস কর কলেজে কোনো রকম করে, ওটা করার কোনো জায়গা নেই। উই ডোন্ট হ্যাভ দ্যাট প্রিভিলেজ। আমরা যেরকম ইংরেজি, বাংলা, অঙ্ক পড়াতে হবে, সেইভাবেই টেক্সচুয়ালি না, ট্যাকচুয়ালি, এক্সপিরিয়েন্সিয়ালি বাচ্চাদের সেগুলো পড়াতে হবে। সত্যি তাদের অনেক সুন্দর সুন্দর এনজিওরা এই কাজগুলো করছেও। তাদের মাটিতে বসাতে হবে। একটা বাচ্চা ছেলে মেয়ে মাটিতে বসতে ভয় পায়, তাদের মাটিতে বসতে হবে, তাদের গরমটা লাগুক, ওটা প্রয়োজন। অনেক রকম বিষয় নিয়ে কথা বললাম। তুমি আমাকে একটা কথা বলো, সেটা হলো যে তুমি তো আর্ট এবং সায়েন্স দুটোকেই পারসিউ করছো। তোমার কাছে এই দুটোর সিমিলারিটিটা কোথায়, বা কোথায় তুমি বলছিলে একটু আগে কথা, যে সায়েন্স আর আর্ট বোধহয় কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। হাউ ডু ইউ সি দ্যাট? আমি এটা দুভাবে দেখি। একটা হলো আমার বিদ্যার দিক দিয়ে দেখি, আর একটা হলো লিভড এক্সপিরিয়েন্স দিক দিয়ে দেখি। বিদ্যার দিক দিয়ে দেখতে গেলে এই আর্ট অ্যান্ড সায়েন্সের ডিভিশনগুলো, এগুলো অনেক রিসেন্ট ব্যাপার। এগুলো আমরা পজিটিভিস্টিক এরা থেকে এই ডিভিশনগুলো করা শুরু করেছি। ইভেন সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এগুলো আমরা যদি সক্রেটিসের সময় কথা ভাবি, আমরা যদি ডা-ভিঞ্চিদের কথা ভাবি, এগুলো তো আলাদাই ছিল না, একই ছিল। এবার একজন একটাতে বেশি ফোকাস করতো, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা একই, এক্সপ্রেশনটা অ্যান্ড ইনভেস্টিগেশনটা। কিন্তু এখন যখন বিদ্যার দিক থেকে দেখি, তখন নলেজ চেষ্টা করে অবজেক্টিভিটি, অর্থাৎ সিঙ্গেল একটা উত্তর দিকে যাওয়ার চেষ্টা করে, স্পেশালি ন্যাচারাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মধ্যে একটু তাও অনেকটা লিওয়ে আছে, যে সাবজেক্টিভিটির একটা জায়গা আছে। আর্টটা ওখানে ধরেই না। আর্টের জায়গাটা আমার কাছে এখন ইম্পর্টেন্ট যেটা লাগে, যে মানুষের
কমিউনিকেশনের মধ্যে ধরো ভার্বাল কমিউনিকেশন খালি 30% ম্যাক্সিমাম, বাকিটা নন ভার্বাল কমিউনিকেশন। অনেক বছর আগে প্রভাকর কোল্টে, একজন পেইন্টার, খুব সিনিয়র পেইন্টার মারাঠি, উনি আমাকে বলেছিলেন যে এই ধর তোর বাবা আর আমি ভাবছি মারাঠিতে বা বাংলাতে, বলছি ইংরেজিতে, আর তোদের মতো ছেলেমেয়েরা ভাবেও ইংরেজিতে, বলেও ইংরেজিতে। সো দ্যার ইজ নো ডিস্টর্শন অফ ইন্টারপ্রিটেশন। আর্ট আমাদের এমন একটা নলেজ আনছে যেগুলো আমরা ভার্বাল কমিউনিকেশন করতে পারি না, সেই জায়গাতে রিলিজের একটা এরিয়া, যেইটা যখন আমি সেটাকে ভার্বালি এক্সপ্রেস করার চেষ্টা করি তখন একটা মিসইন্টারপ্রিটেশন হয়। সুতরাং আর্টের কমিউনিকেশনের জায়গা ইজ ভাইটাল অ্যাজ মাচ অ্যাজ আদার ফর্মস অফ নলেজ, কারণ প্রত্যেকটাই মানুষের কমিউনিকেশন, প্রত্যেকটাই ইজ স্টোরি টেলিং। সায়েন্স ইজ অলসো স্টোরি টেলিং, আর্ট ইজ অলসো স্টোরি টেলিং। বাট আনফর্চুনেটলি এইগুলো সেই ডিপে যেতে গেলে তোমার সারা জীবনটা এর মধ্যেই দিয়ে যেতে হবে। অ্যান্ড এগেন আমি নিজেকে খুব লাকি, যেটা আগে বললাম, লাকি ফিল করি যে যেহেতু আমি ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি। তারপরে আই ওয়াজ অলসো লাকি যে সায়েন্টিফিক দিকটা দেখতে। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে, এবং আর্টটা এখন অ্যাজ আ সায়েন্টিস্ট হিসেবে বলছি যে মানুষের একটা এভলিউশনারি জায়গা আছে আর্টের, বাই দ্য ওয়ে, যে আর্ট নট অনলি এক্সপ্রেশন বাট আমাদের যে মেট সিলেকশন বাংলা কী আমি তো জানি না, যাই হোক, মেট সিলেকশনের জায়গায় আর্ট ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি এলিমেন্ট যেটা আমাদের মেট সিলেকশনে হেল্প করে। কেন আমাদের মিউজিশিয়ানদের, ইয়াং মেয়েরা মিউজিশিয়ানসদের কেন বেশি ভালোবাসে? তার কারণ হলো আর্ট ইজ আ মেট সিলেকশন, গুড জিন ইন্ডিকেটার, ভালো জিন দেখায়, মানে শোজ দ্যাট। সো সেই মানুষের কমিউনিকেশন অ্যাজ আ সোসাইটি ইজ ইনকমপ্লিট উইদাউট কমিউনিকেশন অফ আর্ট অ্যাজ মাচ অ্যাজ রিটেন এক্সপ্রেশন অর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। কমিউনিকেশনটার জন্যই মানে হিউম্যান আলটিমেটলি তো আমরা ন্যারেটিভ করছি, সায়েন্সও যখন ক্রিয়েট করছি ইটস আ ফর্ম অফ ন্যারেশন, অ্যান্ড আর্ট তো অবভিয়াসলি ন্যারেশন। সাম সেড নারেশন, সাম আর্টিকুলেটেড, সাম আনআর্টিকুলেটেড নারেশন। তাই এই দুটোরই আমাদের অ্যাবসলিউটলি প্রয়োজন দরকার। অ্যান্ড সবার থেকে ইম্পর্ট্যান্ট, নলেজ পৃথিবী চেঞ্জ করে না, ইমোশনস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। নলেজ gives us food, gives us ways to live, and art gives us the reason to live. তার জন্য এই দুটো একদম একসঙ্গে থাকে আমার মনে হয়। আমার এখানে একটা রিসেন্টলি রিয়েলাইজেশন, এটা বোধহয় সেটা হলো যে কোনো স্ট্রিম অফ নলেজ, আর্টও তো একটা নলেজই, অফকোর্স, মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ নলেজ। সেই নলেজটাকে হয়তো তুমি যেটা বলছিলে আর্টিকুলেট করা ডিফিকাল্ট, কিন্তু যে কোনো ফর্ম অফ নলেজ, যখন আইনস্টাইন রিলেটিভিটি থিওরি লিখছেন, আমার তো মনে হয় উনি আর্টিস্ট, কারণ ওখানে দাঁড়িয়ে হি হ্যাজ রিয়ালাইজ সামথিং উইচ হি ওয়ান্টস টু এক্সপ্রেস। আর্ট কি এটা নয়? আর্ট হয়তো শব্দটা ঠিক হবে না, ক্রিয়েটিভিটি বলতে পারো। দুরকম ক্রিয়েটিভিটি হয়, যেটা একটা হলো আর্টিস্টিক ক্রিয়েটিভিটি, একটা অপারেশন ক্রিয়েটিভিটি। আর্টিস্টিক ক্রিয়েটিভ মানে যে আমি আর্টিস্টিক এন্ডেভারগুলো করছি, অপারেশনালি মানে যে বিল্ডিং বানাচ্ছে, যে অঙ্ক করছে, সেটাও একটা রকমের ক্রিয়েটিভিটি। এবার আর্ট হয়তো সেটাকে বলা, মেবি দ্যাটস নট দ্য রাইট টার্ম, কিন্তু ক্রিয়েটিভিটি তো বটেই, অ্যান্ড ইটস এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভিটি। অনেক কিছু প্যারাডাইম রাখতে হয়, অনেক কিছু অ্যাক্সিওমস আমাদের আগের থেকে সেট করতে হয়, যার কারণে অ্যান্ড পিয়ার রিভিউতে আমাদের যেতে হয়। সায়েন্সের একটা ইম্পর্টেন্ট জায়গা হলো পিয়ার রিভিউ, যে আমার বাকি বন্ধুদের দেখাতে হবে, ভাই জিনিসটা দেখ কীরকম হয়েছে, যদি মনে হয় এটা সঠিক হয়েছে তখনই আমার নলেজটাকে অ্যাকসেপ্ট করা হবে। আর্টে তো সেরকম নেই, আমার হৃদয় চেয়েছে ভাই আমি এঁকে দিয়েছি। বন্ধুরা ভালো খারাপ বলতে পারে, কিন্তু এই আর্টটা হয়েছে আর এই আর্টটা হয়নি সেটা তো কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স থেকে যায়। তো তুমি তোমার লাইফে আর্টটা পারসিউ করে যাচ্ছ এখনো? আর্ট আর আমার একটু অভিমানের রিলেশন এখন। আমি এত বছর তাকে সঙ্গ দিইনি, সো তাকে আবার একটু লাভ লেটার পাঠাচ্ছি মাঝে মাঝে, শোনো না কেমন আছো, একটু চলো একটু গান করি, যাই হোক। সো ঠিক মানে
মাঝে মাঝে এখন নিজে গান লিখছি এখন, কারণ আমি বুঝতেই পারছি যে আমার যে আনএক্সপ্রেস জায়গাটা, আমি নিজেই এই যে নিজেকেই তো চিনতে পারি না। এত পৃথিবী ঘুরছি, সব জায়গায় লেকচার দিচ্ছি, সব করছি, কোথাও একটা আনএন্ডিং এমটিনেস। সেই এমটিনেসটাকে যদি ফুলফিলও না করতে পারি, অন্তত অ্যাড্রেস করাটা আমার প্রয়োজন, যেইটা আমার হার্ট নাও হেল্পস মি টু অ্যাড্রেস দ্যাট এমটিনেস। আমার কাছে মাঝে মাঝে কীরকম মনে হয় জানো, এটা মনে হয় একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, একটা রাস্তা জার্নির মতোই লাগে। তো জার্নি সবাই মানে পৃথিবীর অনেক দার্শনিকই বলেছেন যে জীবনটা একটা যাত্রা বা জার্নি। আমার মাঝে মাঝে মনে হয় যে কোনো কোনো জায়গা আছে এই রাস্তাটার মধ্যে যেখানে না তোমার সামহাও ফর নো রিজন দাঁড়াতে ইচ্ছা করে, ফর নো রিজন, ইউ ডোন্ট নো দ্য রিজন, বাট তোমার দাঁড়াতে ইচ্ছা করে। আর সেখানে দাঁড়িয়ে কিছু একটা করতে ইচ্ছা করে, সেটা যে কী এক্স্যাক্টলি সবসময় আমরা জানি না। আমার মনে হয় আর্টের যে মানে আর্টের যে আলাদা মানে ওই একটা ট্রিগার পয়েন্ট আমার মনে হয় কিছু কিছু জায়গায় না, এই যে পুরো জার্নিটায় আমরা চলছি বিভিন্ন, দেখো আলটিমেটলি তো আমরা সমাজেই আছি। আর একজন আর্টিস্টও সমাজেই বিলং করে, একজন সায়েন্টিস্টও সমাজে বিলং করে, একজন বিজনেসম্যানও সমাজে বিলং করে। অ্যান্ড উই আর ইন এ পার্টিকুলার লাইফ, মানে ধরো আমার লাইফে আমাকে টাকা ইনকাম করতে হবে, তোমার লাইফে তোমাকে টাকা ইনকাম করতে হবে, এই সব কিছুর বাইরে মাঝে মাঝে আমার মনে হয় একটুখানি ওই 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 স্পিডটা থেকে না একটুখানি থামতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি এখানে না আগে একটা জিনিস বুঝতে হবে, কেন এখনও আর্টিস্ট আর সায়েন্টিস্টদের মধ্যে অনেক সময় ম্যাচ করে না, করে খুব সিনিয়র লেভেলে ম্যাচ করতে দেখেছি, আমি খুব আনন্দিত হই সেটা যখন, কিন্তু অনেক জায়গায় ম্যাচ করে না, তার কয়েকটা কারণ আছে। ফার্স্টলি আর্টিস্টরা অনেক সময় খুব কন্ডেসেন্ডিং হয়ে যায়, তোর সায়েন্স কি বোঝে, আমার তো আর্ট। আরে ভাই ঠিক আছে বুঝলাম, সায়েন্টিস্টরা কি, আরে ঠিক আছে ও তো আর্টিস্ট, সায়েন্স নিয়ে কী বোঝে। দুজনের সঙ্গে কমিউনিকেশনটা খুব প্রবলেম। ওই কমিউনিকেশনটাই কোথাও একটা দাঁড়িয়ে, রবিশঙ্কর কী করে অত তখন নাম করেছিল, রবিশঙ্কর থেকেও উনি যে শ্রেষ্ঠ পৃথিবী তখন বাজাতেন তা তো নয়, ওনার সুবিধে কী ছিল, হি ওয়াজ এ গুড কমিউনিকেটর, ইংরেজিটা বলতে পারতেন, দ্যাটস ওয়াই হি ওয়াজ এবল টু কমিউনিকেট। আর্টিস্ট আর সায়েন্টিস্টরা অনেক জায়গায় সেই কমিউনিকেশনটা করতে পারে না, তার জন্যই এতটা বিভেদ। এই যে আইনস্টাইনের কথা বললে এটাও জানো, আইনস্টাইন আর রবীন্দ্রনাথের মধ্যে বিশাল হয়েছিল। আইনস্টাইন বলছে, এই ভাই আমি যেটা রিলেটিভলি বুঝি তুমি তো সেটা কবিতায় লিখেছো। কারেক্ট, একদম তাই, রাইট। আমি এটাও সব জায়গায় বলি, আইনস্টাইন আর রবীন্দ্রনাথের মিটিংটার কথা আমি সব জায়গায় বিভিন্ন পডকাস্টেও বলেছি। এক্স্যাক্টলি, যে কারণ আলটিমেটলি ইট কামস টু ওয়ান পয়েন্ট, আর্ট হোক সায়েন্স হোক, সেটা হলো ইজ দ্য ফিলোসফি। হ্যাঁ, তার কারণ হলো যে আলটিমেটলি ওই যে আত্মার কথা শুরু করেছিলাম এখানে, ওটাই হলো আত্মা, যার মধ্যে এই যে নয়ন তোমারে পায় না দেখিতে, হ্যাঁ রয়েছে নয়নে নয়নে। যখন এখন ভাবি বিদ্যা নিয়ে ভাবি, যখন আর্ট নিয়ে ভাবি, তখন মাঝে মাঝে মনে হয় এই যে সময় তো চলে যাচ্ছে, কিছুই তো হলো না, কোথাও তো কানেক্ট করতে পারলাম না, কিছুই হলো না। এই যে হুতাশীন একটা, এই যে একটা ব্রহ্মাণ্ডের সাইজে একটা যে এমটিনেস, আনফুলফিলমেন্ট, সেটাই তো হৃদয়, সেটাই তো আর্টিস্টেরও যা, যেই সায়েন্টিস্ট ওইভাবে ভাবে, ওই দর্শনে বাঁচে, তারও একই। রাইট। ওই জায়গাগুলো যখন কানেক্ট করতে পারে তখন মানুষ বুঝতে পারে, আয় ভাই একসঙ্গে আয়। সেই কিছু না, দেখো হাম্বেল হতে হবে। লোকে ভাবে খুব, উনি তো কত ইট ইজ নেসেসারি ফর ইউর ডেভেলপমেন্ট। তুমি যতক্ষণ, আমার এক গুরু আমাকে বলেন, বি এ স্কেপটিক নট আ সিনিক। অর্থাৎ তোমাকে যখন এভিডেন্স দেওয়া হবে যাতে তুমি বিশ্বাস করো। সিনিক কি, তুমি যতই তাকে বোঝাও, যতই এভিডেন্স দাও, সে বুঝবে না। ওই এথিস্ট আর অ্যাগনস্টিকের মধ্যে যে পার্থক্যটা। সো আমি এখন চেষ্টা করি যতটা ওপেনলি ভাবার, পারি তো না নিশ্চয়, এখনও অনেক ভুল করি, অনেক ওই করি,
এভরি ডে আই ট্রাই ফর নো ওয়ান এলস, কারণ আমার টাইম লিমিটেড, আর আমি স্বার্থপর মানুষ। যতটা রস নিতে পারবো আমার বিদ্যা থেকে, আমার আর্ট থেকে, মানুষ থেকে আমি নেব, যেটুকু দিতে পারবো আমি দেব। ওই শেয়ার করলে বাড়ে আর যা হয় আর কি, সেইভাবেই ভাবি, এর বেশি কিছু না। বেশ অনেকটা গভীর আলোচনা, অনেক আমি জানি না মানে আমার রিসেন্টলি আলোচনাগুলোর মধ্যে একটুখানি আমার মনে হয় আমার পার্সোনাল বায়াস ঢুকে পড়ছে যে আমার কি নিয়ে কথা বলতে বেশি ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অন্যর এপিসোডটা আপনাদের ভালো লেগেছে এবং লোকজন বেশ ভালো কমেন্ট করেছেন, শুনে দেখে আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো যে আমি যে ধরনের কনভারসেশন ক্রিয়েট করতে চাই সেটাতে আপনাদেরও ইন্টারেস্ট আছে। আজকের কনভারসেশনটার মধ্যে অনেক রকম কিরকম একটা মাঝে মাঝে, প্রথম কথা হলো সব কিছুর আমি বারবার বলি, সব সময় বলি, বিন্যস্ত হওয়ার দায় কোনো সব কিছুর নেই। যে একটা মানে একটা প্রপার একটা ফরম্যাট হবে আমার পডকাস্টে, সেটা আমি করি না, ইচ্ছা করি। তো আজকের পডকাস্টেরও বিন্যস্ত হওয়ার দায় ছিল না। আর আজকের পডকাস্টে বোধহয় আমরা এমন কিছু নতুন জিনিস জানলাম যেটা সম্পর্কে জাস্ট কোনো আইডিয়াই ছিল না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হলো, সব মানে নতুন নলেজ সবসময় এক্সাইট করে, এটা মানে ডোপামিন হাই দেয় আমাকে খুব একটা। আর তাছাড়া একজন সায়েন্টিস্টের সঙ্গে আর্ট নিয়ে কথা বলার একটা অত্যন্ত আরাম আছে। সেই আরামটা আমি একটা পেলাম, কারণ তার মধ্যে একটা যুক্তি আর ওই আত্মার একটা অদ্ভুত মিলনের ব্যাপারটা তৈরি হয়, যেটা তোমার সঙ্গে কথা বলে পেলাম। শেষ করার আগে একটা কথা আমার হঠাৎ মনে হলো তোমাকে জাস্ট মেনশন করা উচিত। সেটা হলো যে আমার জীবনে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমার মার্শাল আর্টসটা, যেটা তোমাকে বলছিলাম 20 বছর ধরে আমি প্র্যাকটিস করছি, হাফকিডো আমি প্র্যাকটিস করছি। তারপরে আমি নিজে একটা নিজের স্টাইল তৈরি করছি, সেটাকে আমি গৌরী বলি। গৌরী আমার আচ্ছা, তুমি হ্যাঁ রাইট। তার মানে তুমি তো নিজে গিয়ে আন্ডার প্রিভিলেজড ওমেনদের এবং মেয়েদেরকে এটা শেখাও। হ্যাঁ, আমি যখন সময় পাই অবভিয়াসলি, বা কেউ আমাকে ডাকলে, আমার সম্ভব হলে আমি কোনো কমিউনিটিতে গিয়ে সেগুলো শেখাই বাচ্চাদের। কারণ আমরা অনেকেই এডুকেশন নিয়ে, হাউজিং নিয়ে, খাদ্য নিয়ে খুব দরকারি কাজ করি, কিন্তু মানুষের শরীরটাকে যে বাঁচাতে হবে সেইটা অনেকেই করি না। সো আমি খুব সিম্পল একটা স্টাইল তৈরি করেছি যেটা আমি শেখাতে পারি, এবং বাচ্চাদের, মহিলাদের শেখাই, এবং ছেলেদের সঙ্গেও কথা বলি যে হাউ ডু ইউ থিঙ্ক উই শুড ট্রিট আ ওম্যান, একটা মহিলাকে কীভাবে ট্রিট করা উচিত। সো সেইটা আমার জীবনে, অ্যান্ড ওই আত্মার যে দুটো পার্ট, যে সায়েন্স আর্ট, কিন্তু পুরোটাই তো স্থাপন করছে আমার শরীরে। শরীর ছাড়া কিছু নেই আনফর্চুনেটলি। সো শরীরটাকেও প্রোটেক্ট করতে হবে, শরীরটাকে যতটা পারি টু ইউজ ইট অ্যাজ এ টুল ফর গুড, সেটা আমি ভাবি। সুতরাং যদি ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমার মনে হয় এটা খুব ভালো একটা মানে কাজ। কারণ আমার মনে হয় এইভাবে ভাবাটাই ইনফ্যাক্ট খুব উচিত বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। খুবই খুবই ভালো কাজ। এবং যেহেতু মানে মহিলাদের বিশেষ করে এই বিষয় না জাস্ট এক্সপোজারই নেই, মানে শেখানো তো পরের কথা, এক্সপোজারটাই নেই অ্যাবাউট মার্শাল আর্টস, অ্যাবাউট এক বাড়ির কাজের মহিলা কি তার, মানে আমরা খালি কলেজের মেয়েকে শেখাবো, এটা বাড়ির কাজের মহিলাকে শেখাবো না? একদমই তাই, একেবারেই তাই। কারণ তার মানে তার শরীর বা তার জীবন কি বিপন্ন হতে পারে না? হতেই পারে, যে কোনো পয়েন্টে হতে পারে। পুরুষদের ক্ষেত্রেও আমার মনে হয় খুব জরুরি এটা। সো ওকে, ভালো, খুব সুন্দর নোটে এটা শেষ হলো তাহলে। সো আজকের এপিসোড এখানেই শেষ করি। থ্যাংক ইউ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর আগে যা বললাম সেটা আমার মনে হয় আপনারা কমেন্টে অবশ্যই আমাকে বলবেন যে কীরকম লাগলো। আর অবশ্যই আপনাদের যদি কোনো গেস্ট সাজেশন থাকে তো অবশ্যই জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন, কারণ অনেকটা পার্সেন্টেজ লোক এখনও সাবস্ক্রাইব না করে দেখছেন। কেন দেখছেন জানি না, একটাই তো ক্লিক লাগে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is everything. Tada.